বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে অপরাধ কবুল করতে হবে বিধানসভার প্রার্থীদের, নির্দেশিকা কমিশনের। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পশ্চিমবঙ্গে আসছেন উদ্ধব ঠাকরে, 100 আসনে প্রার্থী দিয়ে বিজেপির যাত্রাভঙ্গের চেষ্টায় শিবসেনা। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার, ফেসবুক টুইটারের আধিকারিকদের ডেকে পাঠালো কেন্দ্র। কাশ্মীরে গত দশকে এই মুহূর্তে সবচেয়ে দুর্বল অবস্থায় জঙ্গিরা, বলছে রিপোর্ট। তৈরি প্রথম 10 দিনের কর্মপরিকল্পনা, প্রেসিডেন্ট পদে বসেই ট্রাম্পের একাধিক সিদ্ধান্ত বাতিল করবেন জো বাইডেন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, স্বাধীনতার দাবিতে উত্তাল পাকিস্তানের সিন্ধু প্রদেশ, ভাইরাল মোদিসহ অন্য রাষ্ট্রনেতাদের ছবি নিয়ে মিছিলের ভিডিও। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে অপরাধ কবুল করতে হবে বিধানসভার প্রার্থীদের, নির্দেশিকা কমিশনের। কোনো প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে সংবাদপত্র এবং টিভি চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে। শীর্ষ আদালতের নির্দেশে গত লোকসভা নির্বাচন থেকে এমন বিধি কার্যকর হয়েছে। এবার এ ব্যাপারে আরও কড়া নির্বাচন কমিশন। এবার মনোনয়নপত্র দাখিলের পর থেকে নির্বাচন সংগঠিত হওয়া পর্যন্ত কোন কোন তারিখে সেই বিজ্ঞাপন দিতে হবে তা নির্দিষ্ট করে সমস্ত রাজনৈতিক দলগুলিকে নির্দেশনামা পাঠিয়েছে কমিশন। নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রচার শেষ হওয়ার আগে পর্যন্ত মোট 3 বার সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিতে হয়। সেই তথ্য প্রমাণ সহ কমিশনকে জানাতেও হয়। কমিশনের নয়া নির্দেশিকায় বলা হয়েছে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখের আগের 4 দিনের মধ্যে প্রার্থীর ফৌজদারি মামলার তথ্য উল্লেখ করে প্রথম বিজ্ঞাপন দিতে হবে। দ্বিতীয়বার ফের বিজ্ঞাপন দিতে হবে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখের পরের 5 থেকে 8 দিনের মধ্যে, এবং শেষবারের জন্য বিজ্ঞাপন দিতে হবে প্রচার শেষের আগের 9 দিনের মধ্যে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তরের এক কর্তার কথায়, গত নির্বাচন থেকে এই নিয়ম চালু হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে প্রার্থীরা 3 বার বিজ্ঞাপন দিয়েছে ঠিকই, কিন্তু কখনো কখনো সেই বিজ্ঞাপন তারা এমন দিনে দিয়েছেন তা ভোটারদের চোখে পড়েনি। সে কারণেই এবার এই বিধি জারি করেছে কমিশন। পরিসংখ্যান অনুযায়ী দেখা গিয়েছে, গত লোকসভা নির্বাচনে রাজ্যের প্রায় অর্ধেকের বেশি প্রার্থীর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা ছিল। সদ্য শেষ হওয়া বিহার নির্বাচনে বিজয়ী প্রার্থীদের 68% বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। বর্তমান ও প্রাক্তন জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মোট 4442টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। কমিশনের উদ্দেশ্য, বিজ্ঞাপনের মাধ্যমে প্রার্থীরা নিজেদের অপরাধের তালিকা তুলে ধরলে ভোটারদের সঠিক মূল্যায়ন করতে সুবিধা হবে। অপরদিকে আসছেন উদ্ধব ঠাকরে, 100 আসনে প্রার্থী দিয়ে বিজেপির যাত্রাভঙ্গের চেষ্টায় শিবসেনা। পশ্চিমবঙ্গকে পাখির চুপ করে ঝাঁপিয়েছেন বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তাদের শীর্ষ নেতৃত্বকে দিয়ে একের পর এক প্রচার কর্মসূচি পালন করে চলেছে রাজ্যে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত এলাকার বিধানসভা কেন্দ্রগুলিতে যৌথভাবে প্রার্থী দিতে চলেছে আব্বাস সিদ্দিকীর তৈরি হতে যাওয়া নতুন দল এবং আসাদুদ্দিন ওয়াইসির AIMIM। তারা যদি মুসলিম ভোট কাটেন তাতে অবশ্যই বড় সুবিধা পাবে বিজেপি। এবার কি তবে এর উল্টোটা ঘটাতে চেষ্টা করছে শিবসেনা? রবিবার শিবসেনার শীর্ষ নেতা সঞ্জয় রাউত টুইট করে জানিয়েছেন, খুব শীঘ্রই বাংলায় আসছি। জয় হিন্দ, জয় বাংলা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকের পর পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে গুরুতর সিদ্ধান্ত নিয়েছে তারা। জানা গিয়েছে, উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে রাজ্যের 100টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিতে চলেছেন তারা। উল্লেখ্য, বিজেপির সঙ্গে 2.5 দশকের বেশি সময় ধরে কেন্দ্রীয় সরকারে এবং মহারাষ্ট্রে শরিক ছিল শিবসেনা। তবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন সেই ব্যাপারে মতভেদ হওয়ায় শিবসেনা 2019 সালে বিজেপির সঙ্গ ছেড়ে কংগ্রেস এবং এনসিপিকে নিয়ে সরকার গঠন করে। সেই সঙ্গে কেন্দ্রের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় শিবসেনা। দুদলের বিরোধ চরম আকার নেয়। তাই বাংলার নির্বাচনে শিবসেনা যখন এত বেশি আসনে প্রার্থী দাঁড় করাতে চলেছে, সেটি বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় বলে মনে করছে রাজনৈতিক মহল।
কারণ উদ্ধব ঠাকরে প্রকাশ্যে জানিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন। সেই সূত্রেই এমন সিদ্ধান্ত তারা নিতে চলেছেন বলে মনে করা হচ্ছে। যদিও অতীতের পরিসংখ্যান বলছে পশ্চিমবঙ্গে বিধানসভায় এবং লোকসভা নির্বাচনে শিবসেনা প্রার্থী দিলেও তারা বলার মতো কিছুই করতে পারেনি। গত লোকসভা নির্বাচনে 15টি কেন্দ্রে তারা প্রার্থী দিয়েছিল। এছাড়া 2016 সালের বিধানসভা নির্বাচনে শিবসেনা 18টি আসনে প্রার্থী দেয়, কিন্তু তারা একেবারেই সুবিধা করতে পারেনি বিধানসভা কিংবা লোকসভায়। মিম এবং আব্বাস সিদ্দিকীর নতুন দল যদি মুসলিম ভোট কাটতে পারে তাহলে সুবিধা পাবে বিজেপি। উল্টো দিকে শিবসেনা যদি একইভাবে হিন্দু ভোটের একটা অংশ নিজেদের দিকে নিয়ে আসতে পারে তাতে অবশ্যই সমস্যায় পড়বে বিজেপি। এ প্রসঙ্গে শিবসেনার রাজ্য সম্পাদক অশোক সরকার প্রথম কলকাতাকে বলেন, শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে কলকাতায় একটি সমাবেশ করবেন। এছাড়া আদিত্য ঠাকরেও আসতে পারেন। তিনি আসলে দুটি সভা করবেন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে। আমাদের দলের অন্যতম প্রধান নেতা সঞ্জয় রাউত এবং অনিল দেশমুখ বাংলায় প্রচারে আসবেন। আমরা 100টি আসনে প্রার্থী দিতে চলেছি। আজ দিল্লি যাচ্ছি, পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে সবিস্তার কথা হবে। অতীতে শিবসেনা পশ্চিমবঙ্গের নির্বাচনে এত কেন্দ্রে কোনোদিনও প্রার্থী দেয়নি। তবে বিজেপির সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হওয়ার পরই দেখা যাচ্ছে তারা গেরুয়া শিবিরের চরম বিরোধিতা করছে প্রতিটি ইস্যুতে। মূলত সেই কারণে তারা বাংলায় এত আসনে প্রার্থী দিয়ে তৃণমূলকে সুবিধা করে দিতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও বঙ্গে শিবসেনার অস্তিত্ব নেই বললেই চলে, তাই উদ্ধব, আদিত্য, সঞ্জয় রাউতরা রাজ্যে এসে প্রচার করলে শিবসেনার পালে কিছুটা হলেও হাওয়া লাগে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল। অপরদিকে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার, ফেসবুক, টুইটারের আধিকারিকদের ডেকে পাঠালো কেন্দ্র। সোশ্যাল মিডিয়াকে অপব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ উঠেছে বারংবার। এবার সেই অভিযোগের জেরেই ফেসবুক ও টুইটারের আধিকারিকদের ডেকে পাঠানো হলো। আগামী 21 জানুয়ারি তথ্য ও প্রযুক্তি বিষয়ক পার্লামেন্টারি প্যানেল ওই আধিকারিকদের ডেকে পাঠিয়েছে। লোকসভা সেক্রেটারিয়েট নোটিশ থেকে জানা গিয়েছে ওই বৈঠকে জনসাধারণের নিরাপত্তার বিষয়ে আলোচনা হবে এবং সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়েও কথা হবে। অপরদিকে কাশ্মীরে গত দশকে এই মুহূর্তে সবচেয়ে দুর্বল অবস্থায় জঙ্গিরা, বলছে রিপোর্ট। দিন দুয়েক আগেই ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাবানে জানিয়েছিলেন এই মুহূর্তে কাশ্মীরে ঢোকার জন্য প্রায় 3 থেকে 400 সশস্ত্র জঙ্গি অপেক্ষা করে আছে বিভিন্ন লঞ্চ প্যাডে। পাকিস্তানের সাহায্যে ভারতের বিভিন্ন জায়গায় হামলা চালাতে প্রস্তুত তারা, কিন্তু ভারতীয় সেনার কড়া পাহারা এড়িয়ে ঢোকা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছিলেন সেনাপ্রধান। তার স্পষ্ট বার্তা ছিল এপারে এলে অপরে যেতে হবে। এবার কাশ্মীরে কর্পস কমান্ডার জেনারেল BS রাজু জানিয়েছেন উপত্যকায় গত দশকের ভেতর এই মুহূর্তে সন্ত্রাসবাদীদের অবস্থা সবচেয়ে খারাপ। এত দুর্বল জায়গায় 2 বছর আগেও ছিল না তারা। গত বছর ভারতীয় সেনার সরকারি হিসেব বলছে প্রায় 222 জন জঙ্গিকে হত্যা করা হয়েছে, 50-এর কাছাকাছি আটক, আরও বেশ কয়েকজন আত্মসমর্পণ করেছেন। খুব বেশি হলে এই মুহূর্তে 215 জন জঙ্গি রয়েছে উপত্যকায়। তাদের বিরুদ্ধে দ্রুত অভিযান চালানো হবে। স্পেশাল ফোর্স প্রয়োজন না হলে ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু কাশ্মীর পুলিশ মিলেই যৌথ অভিযান চালাবে। জেনারেল রাজু জানিয়েছেন পাকিস্তান যুব সমাজকে বিভিন্ন উপায়ে সন্ত্রাসবাদের দিকে ঠেলে দিত। এখনো নিজেদের অবস্থান পরিবর্তন করেনি তারা। ধর্ম এবং অর্থের লোভ দেখিয়ে ট্রেনিং দিয়ে এই যুবকদের ভারতের বিরুদ্ধে ব্যবহার করার ছক পুরনো। কিন্তু ভারতীয় সেনা চেষ্টা করছে উপত্যকা থেকে তরুণ যুবকরা যাতে পাকিস্তানের এই ফাঁদে না পড়ে, তাই বিভিন্ন কর্মসূচি নিয়েছে সেনাবাহিনী। কাশ্মীর থেকে যেমন সেনাবাহিনীতে ভর্তির সংখ্যা বাড়ানো হয়েছে, তেমনি যুবকদের জন্য বিভিন্ন রোজগারের ব্যবস্থা করা হচ্ছে। ছাড়াও মিলছে ব্যাপক। জেনারেল জানিয়েছেন ভারতে অনুপ্রবেশের ঘটনা প্রায় 70% কমেছে। LOCতে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে ভারতীয় সেনা। তবে স্থানীয় কাশ্মীরিদের বিভিন্নভাবে সাহায্য করার কর্মসূচি নেওয়া একটা নতুন সিদ্ধান্ত। মানুষদের সেনা বার্তা দিতে চায় তারা প্রত্যেকেই কাশ্মীরিদের সাহায্যের জন্য প্রস্তুত। এই ছবি আগামী দিনে পরিস্থিতি বদলে দেবে আশাবাদী ভারত। ভারত আগেও জানিয়েছে প্রয়োজনে 2 শত্রুর বিরুদ্ধে একসঙ্গে মোকাবিলা করতে তৈরি সেনাবাহিনী। অপরদিকে তৈরি প্রথম 10 দিনের পরিকল্পনা। প্রেসিডেন্ট পদে বসেই ট্রাম্পের একাধিক সিদ্ধান্ত বাতিল করবেন জো বাইডেন। হাতে গোনা আর একদিন বাকি, তারপরই হোয়াইট হাউসের ক্ষমতা হস্তান্তর।
আগামী 20 জানুয়ারি বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জায়গায় নয়া প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। আর চেয়ারে বসেই প্রথম 10 দিনে ট্রাম্পের নেওয়া বেশ কিছু সিদ্ধান্ত বাতিল করবেন। তার মধ্যে অন্যতম অবশ্যই প্যারিস জলবায়ু চুক্তি থেকে ট্রাম্পের সরে আসার সিদ্ধান্ত। বাইডেন ফের একবার এই চুক্তিকে আমেরিকাকে অন্তর্ভুক্ত করবেন। এছাড়া রদ করা হবে 7টি ইসলামিক রাষ্ট্র থেকে মার্কিন মুলুকে প্রবেশে যে নিষেধাজ্ঞা রয়েছে সেটাও। ইতিমধ্যে প্রথম 10 দিনে বাইডেনের কর্মসূচির সমস্ত পরিকল্পনাও তৈরি করা হয়েছে। শনিবার এমনটাই জানিয়েছেন জো বাইডেনের চিফ অফ স্টাফ রন ক্লেইন। এই প্রসঙ্গে ক্লেইন সাংবাদিকদের জানান, আমাদের প্রথমেই 4টি গুরুত্বপূর্ণ সমস্যার মোকাবিলা করতে হবে। করোনা সংকট, তার কারণে তৈরি হওয়া অর্থনৈতিক মন্দা, জলবায়ু সংকট এবং জাতিবিদ্বেষমূলক নানান সমস্যা। আর এগুলোর দ্রুতই সমাধান প্রয়োজন। হোয়াইট হাউসে প্রথম 10 দিনে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সমস্যাগুলো সমাধান করবেন, যাতে ফের একবার আমেরিকা বিশ্বে তার পুরনো স্থান ফিরে পায়। এর আগে 2017 সালের জুন মাসে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন, এই চুক্তিতে আমেরিকার কোনো উপকার হচ্ছে না, উল্টে চীন ভারতের মতো দেশ লাভবান হচ্ছে। শুধু তাই নয়, ওই বছরই ইরাক, ইরান, সোমালিয়া, সিরিয়া, সুদান, লিবিয়া এবং ইয়েমেনের নাগরিকদের মার্কিন মুলুকে প্রবেশের উপর নিষেধাজ্ঞাও জারি করেন ডোনাল্ড ট্রাম্প, যা নিয়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছিল। আর ট্রাম্পের এই সিদ্ধান্তগুলোই বাতিল করবেন জো বাইডেন। এছাড়া প্রথম 10 দিনেই মার্কিন জনগণকে স্বস্তি দিতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। তার মধ্যে রয়েছে করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ। এছাড়া রয়েছে স্কুল, কলেজ, অফিস, আদালত খোলা, স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করা, করোনা টেস্টের সংখ্যা বৃদ্ধি সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এমনটাই জানিয়েছেন চিফ অফ স্টাফ রন ক্লেইন। তবে H-1B ভিসা নিয়ে বাইডেন কি সিদ্ধান্ত নেন সে ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি ওয়াশিংটনের পক্ষ থেকে। অপরদিকে স্বাধীনতার দাবিতে উত্তাল পাকিস্তানের সিন্ধু প্রদেশ, ভাইরাল মোদি সহ অন্য রাষ্ট্রনেতাদের ছবি নিয়ে মিছিলের ভিডিও। বেশ কিছুদিন ধরেই স্বাধীনতার দাবিতে বিক্ষোভ হচ্ছে পাকিস্তানের সিন্ধু প্রদেশে। বিভিন্ন জায়গায় মিছিল ও অবস্থান বিক্ষোভ করে নিজেদের দাবির পক্ষে আন্দোলন করছেন হাজার হাজার মানুষ। রবিবার সেই রকম একটি মিছিলে দেখা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের ছবি। প্রকাশ্যে আসা মিছিলের ভিডিওতে বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগানের ফাঁকে পাকিস্তানের হাত থেকে নিষ্কৃতি পাইয়ে দেওয়ার জন্য মোদী সহ বাকি রাষ্ট্রনেতাদের কাছে আবেদন জানাতেও শোনা গিয়েছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, রবিবার পাকিস্তানের সিন্ধু প্রদেশের শান এলাকায় স্বাধীনতার দাবিতে মিছিল বের করেছিলেন কয়েক হাজার মানুষ। তাদের দাবি, সিন্ধু প্রদেশ হলো সিন্ধু সভ্যতার গড়, বৈদিক ধর্মের সূচনাও হয়েছিল এখান থেকে। কিন্তু অবৈধভাবে এই জায়গা দখল করে রাজত্ব চালানোর পর ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা 1947 সালে তা পাকিস্তানের হাতে তুলে দেয়। তারপর থেকেই সিন্ধু প্রদেশের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ। এর হাত থেকে নিষ্কৃতি পেতেই বেশ কিছুদিন ধরে স্বাধীনতার দাবিতে আন্দোলন করছেন সিন্ধু প্রদেশের বেশিরভাগ বাসিন্দা। রবিবার সেই রকম একটি মিছিলেই দেখা গেল ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন রাষ্ট্রপ্রধানের ছবি। বিক্ষোভকারীরা তাদের কাছে পাকিস্তানের হাত থেকে নিষ্কৃতি পাইয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। এ প্রসঙ্গে ওই বিক্ষোভের অন্যতম নেতা শাফি মোহাম্মদ বুরফাত বলেন, অতীত থেকে বর্তমান সব সময়ই সিন্ধু প্রদেশের ইতিহাস ও সংস্কৃতির উপর বর্বরচিত আক্রমণ হয়েছে। তবে শত আঘাত সত্ত্বেও নিজেদের ইতিহাসকে স্মরণ রেখে নিজস্ব সংস্কৃতি গড়ে তুলতে সক্ষম হয়েছেন সেখানকার মানুষ। আসলে অতীত থেকেই অন্যদের সংস্কৃতি, ধর্মীয় রীতিনীতিকে দূরে ঠেলে সরিয়ে দেওয়ার শিক্ষা পায়নি সিন্ধুর বাসিন্দারা, বরং বেশিরভাগ ক্ষেত্রে মানব সভ্যতার উন্নয়নের জন্য এই সমস্ত বিষয়ে সমঝোতার মানসিকতা নিয়ে চলেছে। অন্যদের ভালো জিনিস থেকে নিজেদের উন্নত করেছে, কিন্তু প্রথমে ব্রিটিশ ও পরে পাকিস্তান সরকার সিন্ধু প্রদেশের সেই আদর্শকে ধ্বংস করার ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে।